আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহরিয়া আবিদ মাহি। আজকে আপনাদের সাথে আছি প্রথম বিশ্বযুদ্ধ টপিকটি নিয়ে। তো আমরা টপিকটি শুরু করে দিই। যে কোনো যুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের বুঝতে হবে সেই যুদ্ধের পটভূমি নিয়ে, অর্থাৎ যুদ্ধটা শুরু হওয়ার আগে যে জিনিসটা যুদ্ধটা শুরুর ক্ষেত্রে ট্রিগার হিসেবে কাজ করছে সেই জিনিসটা। তো আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরুর ক্ষেত্রে যেই জিনিসটা ট্রিগার হিসেবে শুরু করেছে, জিনিসটা আসলে আপাত দৃষ্টিতে ছোট মনে হলো বা ক্ষুদ্র একটা জিনিস নিয়ে যে এত বড় একটা যুদ্ধ শুরু হলো, কিন্তু এটা যদি আমি ভাবি যে সুদূর প্রসারী যেই পরিকল্পনা বা সুদূর প্রসারী যেই বাস্তবায়নটা, সেটা কিন্তু ছিল বিশাল। তো যুদ্ধটা শুরুর ক্ষেত্রে যে জিনিসটা ট্রিগার হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরিয়ান একটা সাম্রাজ্য ছিল, বর্তমান অস্ট্রিয়া এবং হাঙ্গেরি নামে যে দুটো দেশ আছে তার রাজপুত্র, অর্থাৎ ফিউচার যিনি কিং হবেন সেই ফ্রান্স ফার্ডিনান্ডের স্ত্রী সোফিকে হত্যা করে বসনো সার্ব নাগরিক, বসনো সার্ব হচ্ছে বর্তমান বসনিয়া এবং সার্বিয়া নামে যে দুইটা দেশ আছে, যে দেশগুলো মিলে আরও চারটা দেশ মিলে ছয়টা দেশ মিলে পরবর্তীতে একটা ইউগোস্লোভিয়া নামে একটা ফেডারেশন গঠিত হয়েছিল, যেটাও পরবর্তীতে ভেঙে যায় এবং বসনিয়া এবং সার্বিয়া নামে দুটা দেশ বর্তমানে আছে। এবং এই জিনিসটার প্রতিক্রিয়া হিসেবে জার্মানরা অস্ট্রো হাঙ্গেরি যে সাম্রাজ্যটা ছিল তারা আসলে সাহস করছিল না যে না আমরা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, কারণ সার্বিয়ার সাথে তৎকালীন রাশিয়া, ফ্রান্স, ব্রিটেনের মতো পরাশক্তিগুলো তাদের সাপোর্টে ছিল। তো অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য সেই সাহসটা পাচ্ছিল না। তখন সেই সময় তাদেরকে সেই সাহসটা যোগায় জার্মানরা বলে যে না আমরা আছি, কারণ জার্মানরা তখন পরাশক্তি ছিল এবং জার্মানরা একটা জাতীয়তাবাদের শক্তিতে বলিয়ান ছিল, যে তারা নিজেদেরকে একটা অনেক বড় কিছু মনে করতো, তাদের জাতিটাকে অনেক বড় কিছু মনে করতো, যে কারণে তারা বললো যে অস্ট্রো হাঙ্গেরির পক্ষ নিয়ে তারা কার বিরুদ্ধে যুদ্ধ না ঘোষণা করলো, সার্বিয়ার বিরুদ্ধে। যুদ্ধের শুরুতে কিন্তু আমাদের যে অটোমান সাম্রাজ্য, আমেরিকা, এই দেশগুলা কিন্তু যুদ্ধের শুরুতে সরাসরি সংযুক্ত ছিল না, কিন্তু পরবর্তীতে তারাও যুদ্ধের সাথে সাথে তারাও যুদ্ধে জড়িয়ে পড়ে। এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে অক্ষশক্তি এবং মিত্রশক্তি। অক্ষশক্তি কারণ দুইটা গ্রুপে বিভক্ত হয়ে পড়েছিল পুরো বিশ্ব। অক্ষশক্তির দেশগুলো ছিল জার্মানি, অটোমান সাম্রাজ্য বা বর্তমানে আমরা যেটাকে উসমানী সাম্রাজ্য বলি আমরা, সেটা হচ্ছে মুসলিম বিশ্বের শেষ খেলাফত, সেই উসমানী সাম্রাজ্য এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। এবং মিত্রশক্তির দেশগুলো ছিল দি গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া এবং আমেরিকা। এবং আমেরিকা কিন্তু, আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি, আমেরিকা কিন্তু শুরুতে যুদ্ধে প্রবেশ করে। শুরুতে আমেরিকার যে নীতিটা ছিল সেটা হচ্ছে, আমেরিকার শুরুতে নীতি ছিল, আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ছিল কিন্তু উইড্রো উইলসন। তার নীতি ছিল আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকা সর্বপ্রথম, আমেরিকার মানুষের সর্বপ্রথম, কার কি হবে আমাদের দেখার বিষয় না। কারণ ইউরোপের সাথে আমেরিকার তখনও তৎকালীন সম্পর্কটা যে অনেক ভালো ছিল তা কিন্তু না। আমেরিকা নীতি ছিল যে ইউরোপের যুদ্ধ হচ্ছে, কেন আমরা জড়িয়ে পড়বো অযথা। তো আমেরিকা শুরুতে নিরপেক্ষ অবস্থানে ছিল। এই যুদ্ধে আমেরিকার প্রবেশ করার পিছনে যে জিনিসটা ট্রিগার হিসেবে কাজ করেছে সেটা ছিল আসলে মেক্সিকো ওয়ার। 1960-কে আমেরিকার সাথে মেক্সিকোর একটা যুদ্ধ হয়। মেক্সিকো হচ্ছে আমেরিকার একদম পার্শ্ববর্তী দেশ এবং এই যুদ্ধে আমেরিকা জয়লাভ করে এবং আমেরিকা মেক্সিকোর দুইটা অঙ্গরাজ্য যেগুলো বর্তমানে আমেরিকার সাথে আছে সেগুলো হচ্ছে টেক্সাস এবং এরিজোনা, এই দুইটা অঙ্গরাজ্য আমেরিকা কী করে দখল করে নেয়। এবং এর ফলে মেক্সিকো কিন্তু অনেকটা ক্ষিপ্ত ছিল আমেরিকার উপর। এবং অন্যদিকে জার্মান 1917-এ একটা টেলিগ্রাফ ফাঁস হয়। তৎকালীন যুগতে আসলে টেলিফোন কিংবা এরকম কিছু ছিল না, তখন বেশিরভাগ যোগাযোগই স্থাপিত হতো কিন্তু টেলিগ্রাফ দিয়ে। তো জার্মানের একটা টেলিগ্রাফ যেটা মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছিল, সেটা কিন্তু ব্রিটেন কি করে ফাঁস করে দেয়, অর্থাৎ ব্রিটেন সেটাকে এনক্রিপ্টেড করে ফেলে। তখনকার যুগে আসলে এত সহজ ছিল না জিনিসটা, তবুও অনেক কাঠখড় পুড়িয়ে ব্রিটেন এই জিনিসটা ফাঁস করে। এবং এই জিনিসটা ফাঁস করে ব্রিটেন কার কাছে দেয়, আমেরিকার কাছে দেয়। এবং এই টেলিগ্রাফটা ফাঁস করার পিছনেই কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল। তাহলে এই টেলিগ্রাফটা কী ছিল? টেলিগ্রাফটাতে জার্মানরা বলছিল যে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীর কাছে যে যদি যদি আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ে তখন আমরা আপনাদের সাথে নিয়ে, অর্থাৎ মেক্সিকোকে সাথে নিয়ে, আমরা আপনাদের সাথে নিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করব, যাতে আপনারা যে জমিগুলো হারিয়েছেন সেগুলো আমরা পুনঃ দখল করতে পারি। এবং এই জিনিসটা অবভিয়াসলি আমেরিকার স্বার্থে আঘাত হানছে, যে কারণে আমেরিকা পরবর্তীতে যুদ্ধে অংশগ্রহণ করে। এবং আমেরিকার যুদ্ধে অংশগ্রহণ করার পর থেকে কিন্তু যুদ্ধের টা কিন্তু পুরোপুরি উলটপালট হয়ে যায়। শুরুর থেকে কিন্তু জার্মানরা খুবই অ্যাগ্রেসিভলি যুদ্ধটা উইন করে যাচ্ছিল, অনেকগুলো জায়গাও দখল করে ফেলেছিল, কিন্তু আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করার পর থেকে কিন্তু যুদ্ধের পাশাটা সম্পূর্ণ উলটপালট হয়ে যায়। শুরুর দিকে জার্মানরা খুবই অ্যাগ্রেসিভলি যুদ্ধটা উইন করে যাচ্ছিল, কিন্তু আমেরিকা অংশগ্রহণ করার পর থেকেই যুদ্ধটা মিত্রশক্তির দেশসমূহের পক্ষে চলে যায়, এবং যার ফলে
শেষ পর্যন্ত মিত্রশক্তি জয়লাভ করে এবং এই যুদ্ধে আমেরিকার প্রায় 55,000 সৈন্য কিন্তু মারা যায়। এরপরে আমরা যদি যাই সেটা হচ্ছে যুদ্ধকালীন বিশ্ব নেতৃবৃন্দ। এই জিনিসটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা আসতে পারে অনেক জায়গায়। সো জার্মানির ক্ষেত্রে ছিল বিসমার্ক, রাশিয়ার ক্ষেত্রে কিন্তু শুরুতে 1917 পর্যন্ত রাশিয়ার নেতৃত্বে ছিল জার দ্বিতীয় নিকোলাস। এরপর রাশিয়া ভেঙে গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া 1917 রাশিয়া একটা বিপ্লব হয়ে যায়, সেটা হচ্ছে রুশ বিপ্লব, যে কারণে রাশিয়ার জার যে দ্বিতীয় নিকোলাস ছিল তিনি থেকে ক্ষমতাটা আরেকজনের হাতে চলে যায়। এবং ফ্রান্সের ক্ষেত্রে ছিল দ্বিতীয় উইলিয়াম, এবং আমেরিকার ক্ষেত্রে যেটা বললাম উইড্রো উইলসন, এবং ব্রিটেনের ক্ষেত্রে ছিল ডেভিড লয়েড জোন্স। এই নামগুলো একটু মুখস্থ করতে হবে এবং এগুলো কিন্তু কিছুটা হলো ইম্পর্ট্যান্ট। এরপর আমরা যদি দেখি যুদ্ধটা কিন্তু আসলে অনেক বিশাল একটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল। আমরা যদি বলি আমেরিকায় ছড়িয়ে পড়েছিল, ইউরোপে তো অবভিয়াসলি ছড়িয়ে পড়েছিল, এছাড়া এশিয়ার অনেকগুলো দেশে যেমন মিডল ইস্টের কান্ট্রিগুলোতে, কারণ অটোমান সাম্রাজ্যের বিশাল একটা অংশ ছিল মিডল ইস্টে, ইভেন কি আমাদের ভারতীয় উপমহাদেশেও, কারণ ব্রিটেন তখন পর্যন্ত আমাদের ভারতীয় উপমহাদেশে শাসন করছিল। এবং অন্যদিকে আমি যদি বলি আফ্রিকায় ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এসব দেশের উপনিবেশ ছিল, সে কারণে আফ্রিকায়ও ছড়িয়ে পড়েছিল। ইভেন কি অস্ট্রেলিয়া এবং অন্যান্য আরও কিছু কান্ট্রিও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবং এই যুদ্ধে ক্ষয়ক্ষতি হচ্ছিল যে কারণে বিশাল প্রায় 15 থেকে 20 মিলিয়ন মানুষ এই যুদ্ধে মারা যায়। অর্থাৎ প্রায় আমি যদি 1 মিলিয়নের 10 লক্ষ হিসাব করি, প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ কিন্তু এই যুদ্ধে মারা যায়। এছাড়া 40 মিলিয়নের মতো মানুষ, প্রায় 4 কোটি মানুষ মারা যায় এবং ইউরোপের অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। ইউরোপের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে, আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু তখনও মোটামুটি সাস্টেইনেবল ছিল। কারণ কি, আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করছে প্রায় 2.5 বছর পর। 1917 আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করার পর থেকেই মোটামুটি যুদ্ধটা শেষের পর্যায়ে চলে আসছে এবং অক্ষশক্তির দেশগুলোর পরাজয়ের মুখে পতিত হয়েছে, যে কারণে আমেরিকার কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার অত বেশি ভেঙে পড়ে না। কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলো, ইভেন কি ব্রিটেন, ফ্রান্স, এইসব দেশগুলোর অর্থনৈতিক অবস্থা প্রায় সম্পূর্ণরূপে ভেঙে পড়ছে, যে কারণে তখন বিশ্বে অনেক জায়গায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা ছিল না এবং নানা কারণে। এরপরে আমরা যে জিনিসটা যুদ্ধের ফলাফল, অর্থাৎ যুদ্ধে কি হয়েছে, যুদ্ধ অবভিয়াসলি অক্ষশক্তি পরাজিত হয়েছে। অক্ষশক্তির দেশগুলো অর্থাৎ জার্মানি, অটোমান সাম্রাজ্য বা ওসমানী সাম্রাজ্য এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, এই পক্ষটা পরাজিত হয়েছে। এবং এই যুদ্ধের ফলে আরেকটা জিনিস কিন্তু হয়েছে, সেটা হচ্ছে 4টা সাম্রাজ্য ভেঙে পড়ছে, যার মধ্যে ছিল জার্মান সাম্রাজ্য, অটোমান বা ওসমানী সাম্রাজ্য। ওসমানী সাম্রাজ্য নিয়ে যদি একটু বলি, ওসমানী সাম্রাজ্য তখন মোটামুটি শেষের দিকের অবস্থা, অর্থাৎ নিবু নিবু অবস্থা, এবং এই যুদ্ধের ফলে সেই নিবু নিবু অবস্থাটা শেষ পর্যন্ত ওসমানী সাম্রাজ্যকে ভেঙে পড়তে বাধ্য করছে। এবং এর পরে ওসমানী সাম্রাজ্য থেকে তুরস্ক নামে একটা দেশ গঠিত হয়েছে মুস্তাফা কামাল পাশার নেতৃত্বে। এবং আরেকটা সাম্রাজ্য যেটা, সেটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। মানে এই অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যটা ভেঙে অস্ট্রিয়া হাঙ্গেরি নামে 2টা দেশ গঠিত হয়েছে। এবং আরেকটা সাম্রাজ্য হচ্ছে রুশ সাম্রাজ্য। আসলে রুশ সাম্রাজ্যটা সরাসরি যুদ্ধের কারণে কিন্তু ভেঙে পড়ে নাই। রুশ সাম্রাজ্যটা ভাঙছে হচ্ছে রুশ বিপ্লবের কারণে। 1917 রুশ বিপ্লব হয়েছিল, সেটার কারণে আসলে রুশ সাম্রাজ্যটা ভেঙে পড়ে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে মিডল ইস্টের বিশাল অংশ কিন্তু ফ্রান্স এবং ব্রিটেনের হাতে চলে যায়। ফ্রান্স এবং ব্রিটেন বলতে কিছু, যেমন মিডল ইস্টে যদি আমি দেশগুলো বলি, সৌদি আরব, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, কুয়েত, কাতার, এসব দেশগুলা ফ্রান্স এবং ব্রিটেন ভাগাভাগি করে দেশগুলো, যেমন লেবানন, সিরিয়া নেই আপনার ফ্রান্স, এবং অন্যান্য বাকি দেশগুলো নেই কিন্তু ব্রিটেন। এছাড়া লিগ অফ নেশনস গঠিত হয়েছে, যেটা বর্তমান ইউএনের মতো, অর্থাৎ জাতিসংঘের মতো, যেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা স্লাইডে বোঝাচ্ছি। বার্সাই চুক্তি, এটা নিয়েও আমি পরবর্তী আরেকটা স্লাইডে বোঝাচ্ছি। এবং যুদ্ধটা শেষ হয় নভেম্বর 1918। দেখেন, যুদ্ধটা শুরু হয়েছিল জুলাই 1914 এবং যুদ্ধটা শেষ হয়েছিল নভেম্বর 1918, অর্থাৎ প্রায় 4.5 বছর ধরে এই যুদ্ধটা চলেছিল। এবং এই যুদ্ধটা কিন্তু এত বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল, আর্থিকভাবে বলেন, মানুষের ক্ষয়ক্ষতির দিক দিয়ে বলেন, যে মোটামুটি পুরো বিশ্ব ব্যবস্থা, পুরো বিশ্ব জুড়ে এটার যে প্রভাবটা, সেটা অনেকগুলো দেশে হয়তো বা সরাসরি অংশগ্রহণ করেনি, কিন্তু পুরো বিশ্ব জুড়ে এটার প্রভাবটা ছিল। এবার আমরা পড়ব ভার্সাই চুক্তি নিয়ে। তো ভার্সাই চুক্তিটি আসলে হয়েছিল হচ্ছে ঠিক বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যখন অক্ষশক্তি যেটা আছে, অক্ষশক্তি যখন পরাজিত হয়, তখন অক্ষশক্তিকে শাস্তি দেওয়ার লক্ষ্যে এবং অক্ষশক্তি থেকে ক্ষতিপূরণ আদায় করার লক্ষ্যে এই ভার্সাই চুক্তিটি সংগঠিত হয়। ভার্সাই চুক্তিটি হয়েছিল ফ্রান্সের ভার্সাই নামক একটি শহরে, যে কারণে এটির নাম ভার্সাই চুক্তি। এবং এই চুক্তিটা স্বাক্ষরিত হয় 1919 সালে। এই চুক্তিটা মূলত স্বাক্ষরিত হয় অক্ষশক্তির জার্মানি এবং মিত্রশক্তির বাকি দেশসমূহের মধ্যে। অক্ষশক্তির জার্মানি কারণ হচ্ছে, এই যুদ্ধটাতে জার্মানি সবচেয়ে বেশি পার্টিসিপেট করছিল অক্ষশক্তির দেশগুলোর মধ্যে, এবং একদম শেষ পর্যন্ত যুদ্ধ করে গেছে জার্মানি, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত লাভ করে এবং
এই যুদ্ধে জার্মানিকে ক্ষতিপূরণ অর্থাৎ আত্মিকভাবে যে ক্ষতিপূরণ সেটা জার্মানিকে দিতে হয় এই যুদ্ধে হারার কারণে, এবং সেই আর্থিক ক্ষতিপূরণটা জার্মানিকে ইভেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত জার্মানিকে এই আর্থিক ক্ষতিপূরণটা বহন করতে হয়, এবং অক্ষশক্তির দেশসমূহ জার্মানির উপর আরও কিছু ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দিয়েছিল। এর মধ্যে রয়েছে জার্মানির পশ্চিমের কিছু অংশ অক্ষশক্তির দেশ ফ্রান্স এবং ব্রিটেন ভাগাভাগি করে নিয়ে নেয়। এছাড়া জার্মানির আফ্রিকায় বেশ কিছু তাদের অঞ্চল ছিল দখলে, সেই সব অঞ্চলগুলোও অক্ষশক্তির দেশসমূহ ভাগাভাগি করে নেয়। এছাড়া জার্মানির যেটা জনসংখ্যা সেটা 10% কমিয়ে আনার ব্যবস্থা করে, অর্থাৎ মোটামুটি বার্সাই চুক্তিটা জার্মানিকে চেপে ধরার জন্য, জার্মানির থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য, এবং যুদ্ধের ফলে মৃত্যুশক্তির দেশসমূহ যেই সমস্ত আর্থিক ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার জন্য মূলত এই চুক্তিটা করা হয়েছে। একটা জিনিস সেটা হচ্ছে লিগ অফ নেশনস। লিগ অফ নেশনসটা ছিল নেশনসটা বর্তমান ইউএন এর মতো অর্থাৎ জাতিসংঘের মতো। এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়, যাতে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা সারা বিশ্ব দেখছে, এবং এর ফলে মূলত উইড্রো উইলসন অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্টের নেতৃত্বে এই লিগ অফ নেশনসটা গঠিত, এবং এটা গঠিত হয়েছিল প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে। ফ্রান্সের রাজধানী প্যারিসে এই চুক্তিটা হয়েছিল, এবং এর মাধ্যমে বিশ্ব নেতৃবৃন্দ মিলে একটা সিদ্ধান্ত নেয় যে না, আমাদের সবার একসাথে থাকা উচিত, সবগুলো দেশসমূহের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত, যাতে আমরা একে অপরের সাথে আরেকটা ওয়ার আমাদের দেখতে না হয় একে অপরের সাথে। কারণ সবাই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা ভালোভাবেই দেখছিল, কিন্তু অবভিয়াসলি 1939-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, এবং এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলে লিগ অফ নেশনস যেটা সেটা বিলুপ্ত হয়ে যায়। এরপরে যদি আমরা দেখি, এরপরে আমাদের মোটামুটি এই টপিকটা শেষ। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার টপিকটা কিন্তু খুবই ছোট একটা টপিক, অ্যাটলিস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের থেকে অনেক ছোট একটা টপিক, এবং এই টপিকটা যদি ইম্পর্টেন্সের দিক দিয়ে বোঝানো হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের তুলনায় অনেক কম ইম্পর্টেন্স। যে কারণে আমি যদি দেখি এখানে বিগত বছরের কোয়েশ্চেন হিসেবে, বিগত বছরের খুব বেশি কোয়েশ্চেন কিন্তু এখানে আমি পাইনি, জাস্ট একটা কোয়েশ্চেন পাইছি, সেটা হচ্ছে এমবিবিএস, এবং খুবই ইজি একটা কোয়েশ্চেন যে প্রথম বিশ্বযুদ্ধ করেছিল। আসলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে যদি এমসিকিউ আসে আমার মতে খুবই ইজি এমসিকিউ আসবে, কখন শুরু হয়েছিল, কখন শেষ হয়েছিল, বিশ্ব নেতৃবৃন্দের বিষয়টা, বার্সাই চুক্তি নিয়ে আসতে পারে, লিগ অফ নেশনসের যুদ্ধ। তবে আমি কেন ইনডেপথ পড়ালাম, একদম ইনডেপথ থেকে কেন পড়াইছি পটভূমি নিয়ে কিংবা এইসব জিনিসগুলো নিয়ে, কারণ বর্তমানে ডিউতে রিটেন আছে, তো রিটেনে যদি আপনার মনে করেন রিটেনে যে কোনো কিছু চলে আসতে পারে, বার্সাই চুক্তি নিয়ে চলে আসতে পারে, কিংবা আপনার লিগ অফ নেশনস নিয়ে চলে আসতে পারে, কিংবা আমেরিকার যুদ্ধে অংশগ্রহণ কেন করছিল, যুদ্ধ অংশগ্রহণের পিছনের কাহিনীটা সব কিছু কিন্তু চলে আসতে পারে। তো এগুলো আসলে পড়া উচিত, এবং একটা জিনিস কি হিস্ট্রি পড়ে আপনি কোনোদিন পস্তাবেন না, কখন কীভাবে লেগে যায় আপনার এই হিস্ট্রিটা সেটা ইউ নেভার নো। সো আই থিঙ্ক এটা পড়া উচিত, এবং যদি এইভাবে একটু বুঝে বুঝে পড়েন, একটু কয়েকবার পড়েন, সাথে একটা বইয়ের সহায়তা নেন, যে কোনো বইয়ের সহায়তা নেন, আই থিঙ্ক আপনি এই টপিকটা কোনোদিন বলবেন না। এটা একদম খুবই ইজি টপিক আমার দৃষ্টিতে, এখন মজার একটা টপিক, কারণ হিস্ট্রি রিলেটেড টপিক খুবই মজার হয়। সো এই ছিল আজকের ক্লাস আপনাদের জন্য। আমার চ্যানেল কিং টু উইজডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এটা আমার ফার্স্ট ভিডিও, আই থিঙ্ক অনেক অনেক ভুল করছি এই ভিডিওর মধ্যে। সো যদি ভুল করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো ধরনের ভুল করে থাকি তাহলে কাইন্ডলি আমাকে নক করে, আমার ফেসবুক আইডিতে নক করে আপনারা সেই ভুলটা শুধরে দিতে পারেন, কিংবা কোনো ধরনের সাজেশন থাকলে, কিংবা কী ধরনের ক্লাস চান এটা নিয়ে যদি কোনো সাজেশন থাকে, ইউ আর ফ্রি টু নক মি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।